নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি চৈতালি ভদ্র, সহশিক্ষিকা, বাংলা ভাষা ও সাহিত্য, বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়, আলিপুর। আজ আমি তোমাদের তৃতীয় সেমিস্টারের তার সঙ্গে কবিতাটি পড়াবো। কবি পাবলো নেরুদা, অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। তাহলে কবিটার নাম তার সঙ্গে, এটি তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে। কবি হচ্ছেন পাবলো নেরুদা, অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। আমরা একটু দুই কবিকেই দেখে নিই। দেখো, যিনি টুপি পরে রয়েছেন উনি পাবলো নেরুদা, আর এপাশে যার ছবি রয়েছে ডান পাশে তিনি আমাদের সকলের প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদার জন্ম 12ই জুলাই 1904, মৃত্যু 23শে সেপ্টেম্বর 1973। জন্মস্থান পার্লে, চিলি। তাহলে বোঝো সেই সুদূর দক্ষিণ আমেরিকার কবি কেমন করে আমাদের হৃদয় জয় করেছেন। তার জন্ম চিলিতে। পিতার নাম কি? হোসে দেল কারমেন রেইস মোরেলেস, মাতা রোজা কসলটা। আর তার পাবলো নেরুদা তার ছদ্মনাম। আসল নাম রিকার্দো এলিয়েজার নেপথালি রিকার্দো রেইস বাসলতো। তার ভাষা হচ্ছে স্পেনীয়। অনেক পুরস্কার পেয়েছেন তিনি, যেমন চিলির জাতীয় পুরস্কার, আজটেক ইগল পুরস্কার, আন্তর্জাতিক শান্তি পুরস্কার, স্ট্যালিন শান্তি পুরস্কার এবং 1971 পেয়েছেন নোবেল পুরস্কার সাহিত্যের জন্য। তার গ্রন্থগুলি কি? প্রথম গ্রন্থ টুইলাইট, তারপরে 20 লাভ পোয়েমস অন এ সং অফ ডেসপেয়ার, কান্টো জেনারেল, স্টিল অ্যানাদার ডে, দ্য ইয়েলো হার্ট ইত্যাদি। উৎস বলার আগে আমি তোমাদের একটু অনুবাদ সম্পর্কে ধারণা দিই। দেখো, অনুবাদ সাহিত্য মধ্যযুগ থেকে চলে আসছে বাংলায়, এবং অনুবাদ সাহিত্যের একটা বিশেষ স্থান আছে আমাদের বাংলা সাহিত্যে। কখনো কখনো অনুবাদ আসলকে ছাপিয়ে গেছে। তা এখানে তাই আমি উৎসে কিন্তু তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ যেভাবে হয়েছে তার উৎসটাই আমি নির্দেশ করেছি। দেশ পাবলিকেশনের প্রকাশনায় শক্তি চট্টোপাধ্যায়ের অনুদিত পাবলো নেরুদার প্রেমের কবিতা বইয়ের 24 সংখ্যক কবিতা হচ্ছে তার সঙ্গে। পরে নন্দন পত্রিকায় শতবর্ষে পাবলো নেরুদা সংখ্যায় কবিতাটি আবার প্রকাশিত হয়। এই যে মধ্যযুগের কথা বললাম, তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে আমরা যে রামায়ণ পড়ি, হ্যাঁ, কৃত্তিবাস ওঝার, সেটা কিন্তু অনুবাদ সাহিত্যই, যা আসলকে ছাপিয়ে গেছে। আমরা যে মহাভারত পড়ি কাশিরাম দাসের, পরবর্তী সময়ে কালীপ্রসন্ন সিংহের, এগুলো অনুবাদ সাহিত্য। এরা আসলকেও ছাপিয়ে গেছে, এদের মাধুর্য এবং এদের জনপ্রিয়তা। তাই শক্তি চট্টোপাধ্যায়ের এই পাবলো নেরুদার কবিতাগুলো আসলে তার মাধুর্যে, জনপ্রিয়তায় অনেক সময় মনে হয় আসলকে ছাড়িয়ে গেছে। তাই আরেকবার আমি উৎসটা বলে দিই। দেশ পাবলিকেশনের প্রকাশনায় শক্তি চট্টোপাধ্যায়ের অনুদিত পাবলো নেরুদার প্রেমের কবিতা বইয়ের 24 সংখ্যক কবিতা তার সঙ্গে। পরে নন্দন পত্রিকায় শতবর্ষে পাবলো নেরুদা সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়। আমি প্রথমে একটু কবিতাটা পড়ে নেব তোমাদের সাথে, তারপরে আমি চলে যাব পাবলো নেরুদার বৈশিষ্ট্যে। প্রথমে একটি সার্বিক অর্থ তোমাদের বুঝিয়ে দেব, তারপর বৈশিষ্ট্যগুলোর সাথে প্রত্যেকটা চরণ ধরে ধরে বিশ্লেষণ করব। কবিতাটাকে জানার জন্য আমরা প্রথমে একবার পড়ে নিই। সময়টা খুব সুবিধার না, আমার জন্যে অপেক্ষা করো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্ট সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো,
আহ্লাদ করব। আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। সময়টা মোটেই সুবিধের না। রোসো, আমার জন্যে দাঁড়াও, কাঁখে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্যে না, মধু তালাশের জন্যেও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। এই যে সুবিধার নয় সময়টা, মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই। অসাধারণ কবিতা। আমি কবিতাটা থাকছে তোমাদের জন্য স্ক্রিনে। আমি প্রথমে একটু এর একটা সহজ করে তোমাদের একটা সার্বিক মানে একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি লাইন বাই লাইন বোঝাবো। কবিতার প্রাথমিক পর্বে কবি সময়ের মূল্যায়ন করতে গিয়ে জানিয়েছেন সময়টা খুব সুবিধের নয়। নানা প্রতিবন্ধকতা, মানবতার অবক্ষয়, জীবনযাপনের যন্ত্রণা, ঘৃণ্য স্বার্থপরতা, নৈরাজ্যের রক্তচক্ষু, রাজনীতির হানাহানি এবং সর্বোপরি সাধারণ মানুষের উপর স্বৈরাচারী শাসকের পেষণ, সব মিলিয়ে সময়টা সত্যি খুব কঠিন, সত্যি খুব কষ্টকর। সকলকে এগিয়ে আসতে হবে এই রাষ্ট্রীয় দুর্যোগে, দেশের দুঃসময়ে দেশের মঙ্গলের জন্য সুসময় নিয়ে আসার জন্য কবি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সাথে অন্যদেরও ডেকেছেন সেই আয় আরও বেঁধে বেঁধে থাকি। কিন্তু সঙ্গীকে সঙ্গে নিতে হবে জীবনযাপনের অত্যাবশ্যকীয় উপাদানগুলো, জুতো, কাপড় চোপড় সহ ঝুড়ি, শাবল ইত্যাদি। কবি মনে করেন কার্নেশন, ডায়ান্থাস ক্যারিওফিলাস যার বৈজ্ঞানিক নাম, একে অনেকে লবঙ্গ গোলাপিও বলে, সেই ফুলের সৌন্দর্য লাভের জন্যে নয়, মধু সংগ্রহের জন্যে নয়, আগুন জ্বালানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ বিপ্লবী চেতনার আগুনে ঝলসে দিতে হবে নরখাদকদের রূপ। প্রত্যেককে রাষ্ট্রে যে দ্রোহ চলেছে সেই দ্রোহকালকে দমন করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন জ্বালিয়ে দিতে হবে। এই আগুন মানে সত্যি আগুন নিয়ে জ্বালিয়ে দেওয়া নয়, বিদ্রোহের আগুন জ্বালাতে হবে, যাতে শাসক ভয় পাবে এবং তার ভুল পথ থেকে সরে আসবে। এটা একটা সার্বিক অর্থ। এবার আমি তোমাদেরকে একটু তার বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এবার ওই বৈশিষ্ট্যের সাথে আবার আমি কবিতায় ফিরে এসে কবিতাটি আবার নিবিড় পাঠদান করব। দেখো এখানে এই যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, ফুলেল হাত, কবি বলেছেন আগুন জ্বালো, আমি সেই হাতকে ফুলেল করে দিয়েছি যে সেই হাতেই লড়াই হবে, তাই সঙ্গবদ্ধ কতগুলি হাতের ছবি। এবার একটু এক নজরে কবির বৈশিষ্ট্য দেখে নাও। সমকালীন যুগ যন্ত্রণা, নৈরাশ্য, সামাজিক অবক্ষয় চিত্রিত হয়েছে তার কবিতায়। প্রত্যেকটা শব্দকে বোঝো। সমকালীন যুগ যন্ত্রণা, নৈরাশ্য, সামাজিক অবক্ষয়। যখন যুগ ভুল পথে চালিত হয় তখন নৈরাশ্য আসবেই, প্রত্যেকটা কার্যকারণ সম্বন্ধে জড়িত, তার থেকে সামাজিক অবক্ষয় আসবেই। উদার প্রেম, ভালোবাসার ঐকতান তার রচনাকে করেছে স্মরণীয়। অবক্ষয় আসবে, যন্ত্রণা আসবে, তাই বলে কি মানুষ বাঁচবে না? সে কি ঘুরে দাঁড়াবে না? তাই উদার প্রেম, ভালোবাসা এগুলোই তো মানুষকে স্মরণীয় করে রাখবে, চলার পথকে মসৃণ করবে। সর্বোপরি কবির ভিতর আছে একটা হেরে না যাওয়া মনোভাব। এটা তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য, যে উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। অনন্ত আশাবাদের চিরায়ত বাণী কবিতাকে ভিন্ন মাত্রা প্রদান করেছে।
একটা অনন্ত আশাবাদ আছে তার কবিতায়। কোথাও হারা চলবে না, হার মানেই তো মৃত্যু। মৃত্যু তো শুধু দৈহিক মৃত্যু হলেই হয় না, মননের মৃত্যুও তো মৃত্যু। সেই মৃত্যু না আরো যন্ত্রণার, আরো কষ্টকর। তাই আশাই আমাদের বাঁচিয়ে রাখবে, সেই প্যান্ডোরার বাক্সের মতো। 5, সমকালীন সমাজ এবং আগামীর প্রতিশ্রুতির মধ্যে দিয়েই তার কবিতা হয়ে উঠেছে সামাজিক দায়বদ্ধতার দলিল। সমকালীন সমাজ তার কবিতায় বারবার ধরা পড়েছে, কারণ কোনো সাহিত্যই সমাজ বিবিক্ত বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সমাজ যদি অসুস্থ থাকে, সেখানে বসে খুব সুস্থ সাহিত্য বা প্রেমের কবিতা রচনা করা সম্ভব নয়। তাই সমকালীন সমাজ তাকে খুব নাড়া দিয়েছে। কিন্তু তারপরেও তিনি বলছেন আগামীর প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি থাকবেই এবং মানুষ বাঁচবেই, এবং সেটাই আমাদের সামাজিক দায়বদ্ধতা। তাই তার কবিতাগুলি সামাজিক দায়বদ্ধতার দলিল। সর্বোপরি আবেগঘন মনন, কবির মনন তো আবেগঘন হবেই, এবং আন্তর্জাতিকতা বোধ, যেটা আমি উৎসর সময় শুরুতেই বলেছিলাম। সেই সুদূর দক্ষিণ আমেরিকার কবি, কেমন করে বাংলায় আমরা তাকে পড়ছি, তাকে গ্রহণ করছি, তাকে ভালোবেসে ফেলছি। তার এই আন্তর্জাতিকতা বোধ, তার যে যন্ত্রণা, নৈরাশ্যের ছবি, সে তো কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রে নয়, সেটা তো প্রায় পৃথিবীর সর্বত্রই ঘটে চলেছে। তাই কবি মধ্যেই আন্তর্জাতিকতা বোধ আমাদেরকে জাগিয়ে দিয়ে যায়। তারই সাথে নান্দনিক চেতনা। তিনি ধ্বংসের পক্ষে না, তিনি সৃষ্টির পক্ষে। তাই তিনি হাত চান, যে হাতে আশ্বাস আছে, আশ্রয় আছে, নীড়ের সম্ভাবনা আছে। আর তার অতুলনীয় ভাষারূপ, ভাষার ব্যবহার, প্রত্যেকটা শব্দ চয়ন করেছেন তিনি অত্যন্ত ভেবে চিনতে, এবং প্রত্যেকটা শব্দই যেন এক একটা সেই কার্নেশন ফুলের মতো। এবার আবার আমরা কবিতাটাই ফিরে যাব। আমি তোমাদের ওনার বৈশিষ্ট্য দেখালাম, কবিতাটাকে আরও ভালোভাবে বোঝার, জানার এবং আত্মীকরণের জন্য। তাহলে আমরা আবার কবিতায় ফিরে যাই। এবার আমি বৈশিষ্ট্যর সাথে মিলিয়ে কবিতাটাকে পড়াবো। সময়টা খুব সুবিধার না। দেখো, প্রথম শব্দেই কিন্তু উঠে এসছে যে সমকালীন যুগ যন্ত্রণা। সময় যদি সুবিধার হয়, তাহলে নিশ্চয়ই আমাদের যন্ত্রণা হয় না। কিন্তু কবি বলছেনই সময়টা খুব সুবিধার না। আমার জন্যে অপেক্ষা করো। যখন দুঃসময়, তখন তাড়াহুড়ো করা বা হঠকারিতার সময় না। দুঃসময়ে 3টে জিনিস মানুষকে মাথায় রাখতে হয়: অসীম ধৈর্য, স্থৈর্য এবং অপেক্ষা। তাই আমাদের একটা প্রবাদই আছে, সবুরে মেওয়া ফলে। অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া মানুষের কোনো উপায় নেই। যন্ত্রণায় ছটফট করলে যন্ত্রণা বেড়েই যাবে। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সুদিনের জন্য, যেটা রবীন্দ্রনাথও তার দুঃসময় কবিতায় বললেন যে, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। এই দুজনে আক্ষরিক অর্থে দুজনে হতে পারে, শুধু দুজন। আবার ব্যাপক অর্থে একাধিক দুজন, মানে বহুজন হতে পারে, যা আমাদের একসাথে রাস্তা পেরোতে হবে। তোমরা ক্লাস 10-এ পড়েছ শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। সেও এক দুঃসময়ের কবিতা। দুঃসময়ে তো বেঁধে বেঁধেই থাকতে হবে, তবেই তো আমরা শত্রুর মোকাবিলা করতে পারবো। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে শিষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। তার মানে যত কষ্ট হোক উঠে আমরা দাঁড়াবই। পারিব না এ কথাটি বলিও না আর, একবারে না পারিলে দেখো শতবার। উঠে দাঁড়াবই, দুটো ছোট্ট হাতের সহায়তাই হয়তো আবার উঠে দাঁড়াবো। এবং ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। ওভারলুক না, ওভারকাম করতে হবে।
যখন আমরা ওভারকাম করব, তখন আমরা যন্ত্রণার মধ্যেও হাসব, আনন্দ করব, নতুন দিনের স্বপ্ন দেখব। কবি সেটাই বলছেন। তোমরা দশম শ্রেণীতে পাবলো নেরুদার কবিতা পড়েছ, অসুখী একজন। সেখানেও যুদ্ধের কথা ছিল। যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। কিন্তু সেখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল অনন্ত অপেক্ষায়। আমরা হয়তো জানিনি মেয়েটির কি হলো, অপেক্ষার শেষে কেউ আসবে কিনা, তবু অপেক্ষায় ছিল কাসাবিয়াঙ্কার মতো। আমরা আবার সেরকম এক জুড়ি, যারা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে। শব্দটা খেয়াল করো, বেঁচে বসতে, বেঁচে বসতে বলেননি। এরা একদম ছাপোষা মানুষ, যারা লড়াই করে বাঁচে, যারা জানে লড়াই ভিন্ন, তাদের হাতে আর কোনো অস্ত্র নেই, তাই তারা বেঁচে বসতে থাকে না, তারা বেঁচে বসতে থাকে। যেটা যেখান থেকে কবি তাদের মুক্তি দিতে চান, এই হাজার হাজার বছরের টিকে থাকা থেকে তাদের তিনি বেঁচে থাকায় মুক্তি দিতে চান। তাই তিনি তাদের লড়াইয়ের কথা বলেন, ভেঙে না পড়ার কথা বলেন, এবং হাতে হাত মিলিয়ে পথ হাঁটার কথা বলেন। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। কি অপূর্ব শব্দ চয়ন! মাটিতে, সাধারণত বাড়ির ভিত গড়ে ওঠে মাটিতে। হ্যাঁ, সমুদ্রের ধারে যে ঝুরঝুরে বালি, সেখানেও গড়ে না, তা ভিজে হলেও গড়ে না। তাই আমাদের কবি বিষ্ণুদেব বলেছেন, চাঁদের আলোয় চাঁচর বালির চড়া, এখানে কখনো বাসর হবে না গড়া। কিন্তু কবি বললেন পাথরের ফাটলেও। আমরা জানি যে পাথর সহজে ফাটেই না, ফাটলেও সেখানে কোনো আশ্বাস থাকে না। কিন্তু কবি কি দৃঢ়তার সাথে বললেন যে তিনি পাথরের ফাটলেও তারা নীড়ের স্বপ্ন দেখেন, নীড়ের আশ্বাস রচনা করেন এবং আশ্রয় খোঁজেন। তাহলে এখানেই তার অনন্যতা, এখানেই তার শব্দের তুলনার রহিত অনন্য ভাস্বরতা, যে পাথরের ফাটলেও তিনি স্বপ্ন রচনা করেন। এবং তখনই তো বুঝতে পারি আমরা যে আসলে কত দৃঢ়তা, আসলে মানুষ কি না পারে, মানুষ চাইলে সব পারে। এক নিমেষে সে শাসকের চোখের সাথে চোখের উপর চোখ রেখে সমস্ত শাসনকে উল্টে দিতে পারে। তাই সে পাথরের ফাটলেও বাসা বানাতে পারে। হ্যাঁ, খুব এই লাইনটা খুব উল্লেখযোগ্য, এবং সমস্ত কবিতার মানেটা, অর্থটা যেন ওই পাথরের ফাটলে বাসা বানানোর মধ্যেই আসলে লুকিয়ে রয়েছে, যে পারতেই হবে। সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্যে দাঁড়াও। এখানেও দেখো, রোসো মানে অপেক্ষা করো। যখন সময় সুবিধার না, তখন তো একা চলা যাবে না। তাই কবি বলছেন যে দাঁড়াও আমার জন্য, কেউ একা যেও না। কারণ এ লড়াই কোনো বিচ্ছিন্ন শক্তির বিরুদ্ধে না, এ লড়াই রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে, প্রচণ্ড সংকটের বিরুদ্ধে। এ লড়াই বাঁচার লড়াই, এখানে একা গেলে চলবে না। তাই দাঁড়াও, প্রত্যেকে প্রত্যেকের জন্যে দাঁড়াও, কেউ অধৈর্য হয়েও না। কাঁখে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো। দেখো কি বাস্তবতা কবিতার মধ্যে। মানুষের প্রধান চাহিদা তিনটে: খাদ্য, বস্ত্র, বাসস্থান। সে খাদ্যের লড়াইয়ে যাচ্ছে, সে একটু সুস্থিরভাবে বাঁচার লড়াইয়ে যাচ্ছে। তাই তার মধ্যে উঠে আসছে পাথরে নীড়ের আশ্বাস বা নীড় রচনার একটা বিশ্বাস। এবং কবি বলছেন এমনি চলে যেও না, কারণ লড়াই কতদিন আমরা জানি না। তাই ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নাও। কি খেয়াল, কি অসীম দক্ষতা, কিভাবে তিনি কবিতাকে বাস্তবের মাটিতে নিয়ে যাচ্ছেন এবং বাস্তবের শক্ত ভিত্তির উপর দাঁড় করাচ্ছেন কবিতাকে। এখন আমাদের একে অপরকে লাগবে, নিশ্চয়ই লাগবে। কারণ মানুষ কোনো একক বিচ্ছিন্ন সত্তা নয়, সে তো সকলের সাথেই বাঁচতে চায়। সে সমাজবদ্ধ প্রাণী, যূথবদ্ধ জীব, তার তো একে অপরকে লাগবেই। কেউ একা বাঁচতে পারে না, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না।
কার্নেশন ফুল আমি একটু আগে বলেছি ভূমধ্যসাগর অঞ্চলে হয়, এটা গোলাপি ঝালর যুক্ত, খুব সুন্দর একটি ফুল যার সুমিষ্ট গন্ধ আছে। এবং এই কার্নেশন ফুল আসলে হচ্ছে প্রেম, প্রণয় এবং মাতৃস্নেহের প্রতীক। তা কবি বলছেন এখন কার্নেশন ফুলের জন্য অপেক্ষা করার সময় নয়, মধু তালাশের জন্যও নয়। মৌমাছি কি করে? মধু সংগ্রহ করে মৌচাক বানায়। তিনি বলছেন এখন আমাদের সেই মধু তালাশের জন্য, মৌচাক বানানোর জন্য বসে থাকলে হবে না। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। এখন আগুন বানাতে হবে। যে সংকটকাল চলছে, যে শাসকের অত্যাচার চলছে, তাকে মুছে ফেলতে গেলে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালতে হবে। এখন আমাদের বিলাসিতায় সময় কাটানোর সময় নয়। তাই বলছেন আগুন জ্বালাতে হবে, এবং এই আগুনে সব পুড়ে গিয়ে একদিন ভোরের কপালে উঠবে আলোর কুমকুম, এবং সূর্য উঠবে নতুন দিনের, এবং মানুষের টুকরো টুকরো বিশ্বাস দানা বাঁধবে, প্রত্যেকে প্রত্যেকের পাশে এসে দাঁড়াবে। এই যে সুবিধার নয় সময়টা, মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই। বলছে যতই মাথা উঁচু করুক, যতই বিপদ আসুক, যতই বাধা আসুক, চলার পথে বিপদ বাধা এগুলো আসবেই। আজ অবধি চলার পথ মসৃণ কুসুম বিছানো হয়নি। যে কোনো চলার পথ, আজ যেটা বিপ্লবের পথ, যেটা ছিনিয়ে নেওয়ার পথ, অধিকার কেউ হাতে তুলে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। সে পথ তো সুগম হবে না, সে পথ দুর্গম হবেই। দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পাড়া বারো হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। সেই হুঁশিয়ারই তিনি এখানে দিয়েছেন এবং বলছেন আমরা বাঁচবই, আমরা এগিয়ে যাবই, এই রাষ্ট্রীয় সংকটকে কাটিয়ে উঠবই। যে একদিন আসবে নতুন দিন, যেখানে অজস্র সুখ, নতুন পৃথিবী, সীমাহীন ভালোবাসা। আবার আমরা এক নজরে এর সাথে কবিতাটাকে যে পড়ালাম তার সাথে এক নজরে এটা আরেকবার মিলিয়ে নাও, দেখবে একদম পরিষ্কার চিত্র তোমাদের কাছে চলে এসছে। সমকালীন যুগ যন্ত্রণা, নৈরাশ্য, সামাজিক অবক্ষয় আমরা প্রত্যেকটা ছত্রে পেয়েছি কবিতার। তারই সাথে কিন্তু আমরা উদার প্রেম আর ভালোবাসার গান পেয়েছি, যেই ভালোবাসার গানে ভর করে আমরা এগিয়ে যাব এবং বলবো আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ভালোবাসা না থাকলে তো জয় করা যায় না। হেরে না যাওয়া মনোভাব তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকটা চরণে দেখলাম কিছুতেই হারবে না, বেঁচে বর্তে থাকবে তবু হারবে না। আর সবচেয়ে হারবে না বুঝিলাম কোথায়, যখন কবি বললেন যে পাথরের ফাটলে তিনি নীড়ের স্বপ্ন রচনা করবেন, সেখানে বাসা বানাবেন। এরপর তো আর আমাদের মনে প্রশ্নই থাকে না যে হেরে যাওয়া যায় বা হেরে যেতে হয়। ফলে একটা না হারার মতো মনোভাব রয়েছে, বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। অনন্ত আশাবাদের চিরায়ত বাণী তো গোটা কবিতাটাই, যে সময়টা সুবিধার না, অপেক্ষা করো, চার হাতে মিলে আমরা আগুন জ্বালাবো এবং আমরা যে করেই হোক ছিনিয়ে আনবো। ওই কার্নেশন ফুলের সুন্দরভাবে ফোটার জন্য, মধু তালাশের জন্যই আসলে আমাদের ভালো করে বাঁচতে হবে, যুঝতে হবে, লড়তে হবে। এবং আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা মানি বা না মানি আমাদের থেকেই যায়। কেন? এই আগামীদের জন্য, নতুন পৃথিবী যারা রচনা করবে তাদের জন্য অবশ্যই আমরা দায়বদ্ধ, সেটা আমাদের মানতেই হবে। তাই আমরা কি করব? আবার যাতে কার্নেশন ফুল ফোটে, আবার যাতে মধুতালাশ হয়, তার জন্যই আসলে আমাদের লড়াই। তাই একটু আমরা সরিয়ে রাখবো আবেগকে পাশে এবং লড়াইয়ে নামবো বাস্তবের পটভূমিতে দাঁড়িয়ে।
আর আন্তর্জাতিকতা বোধ, এটা না থাকলে তো কবিতাটা আজকে আমাদের পাঠ্যই হতো না। হ্যাঁ, যে কি অসাধারণ দক্ষতায় তিনি পৃথিবীর চিত্র তুলে ধরেছেন, কিন্তু কোথাও হানাহানি রক্তপাতের ছবি নেই। একটা সুন্দর নান্দনিক ভাষার ব্যবহারে অপূর্ব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। তার এই কবিতার প্রত্যেকটা ছত্রে যুগের যন্ত্রণা, নৈরাশ্য, অবক্ষয়, তারই পাশাপাশি ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে নতুন করে বাঁচার আশ্বাস। এবার আমরা একটু সংক্ষেপে এর রসগ্রাহী আলোচনাটা দেখি। দেখো, কবিতাটাকে আমরা যদি বোঝার সুবিধার্থে দুটো ভাগে ভাগ করে নিই, তাহলে আমরা প্রথম ভাগে কি দেখছি? প্রথম পর্বে কবি বলতে চেয়েছেন, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর নেই স্বপ্নের নীলমদ্য। তাই কিন্তু তিনি কার্নেশন ফুল এবং মধুতালাসকে সরিয়ে রাখতে বলেছেন। লড়াইয়ের সময়টা লড়াইয়ের মতো করেই লড়তে হয়, আবেগে ভেসে গিয়ে লড়াই হয় না। তাই বলছেন, এটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা, আমি নিয়ে এলাম ওনার কবিতা বোঝানোর জন্য, তোমাদের জন্য তুলে ধরলাম যে ফুল খেলবার দিন নয়। মানুষ যখন ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে, তখন তাকে ধ্বংসকেই প্রতিরোধ করতে হবে, রাষ্ট্রীয় সংকট থেকে বেরোনোর প্রচেষ্টা করতে হবে এবং তীব্র লড়াই করে বেরিয়েও যাবে। আর দ্বিতীয় পর্বে সম্পূর্ণ অন্য জিনিস পেলাম আমরা, এক ভালোবাসার গল্প, এক দৃঢ় আত্মপ্রত্যয়ের গল্প, এবং মানুষই পারে সমস্ত সংকটকে কাটিয়ে উঠতে। ওরা তো সবাই হেরে যাওয়া দল, ওরা তো পারেনি ভালোবাসতে। তুমি তো ওদের মতো নও, তুমি তো অন্য কিছু পারতে। ওরা কারা? সেই যারা সংকট সৃষ্টি করেছে, সেই শাসক দল। বলছে তারা তো মানুষকে ভালোই বাসেনি, তারা তো ক্ষমতালোভী, তাই তারা হেরেই বসে আছে। তারা জানে না তারা হেরে বসে আছে বলেই মানুষের উপর এত অত্যাচার করে, কারণ তারা তো হেরে যাওয়া দল। তারা সেটা উপলব্ধি করে যে তাদেরকে আসলে কেউ ভালোবাসে না, তাই তারা ভয় দেখিয়ে, ধমকে, চমকে শাসন ব্যবস্থা চালাতে চায়। তারা তো কাউকে ভালোবাসেনি, কিন্তু তুমি তো ওদের মতো নও, তুমি তো অন্য কিছু পারতে। তুমি তো মানুষকে ভালোবেসেছো, তোমার ওই ছোট্ট হাতের ভরসায় আমি তো উঠে দাঁড়াতে চেয়েছি। তাহলে তুমি তো অন্য কিছু পারতে। এই অন্য কিছু যারা পারবে, তারাই দেশকালকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং কবির দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়, এই অন্য কিছু পারার মধ্যে দিয়েই নতুন পৃথিবী আর তার স্বপ্ন রচনা হবে। তাই অন্য কিছু পারতেই হবে, এবং হয়তো আমরা অন্য কিছু পেরেই গেছি। তাই প্রত্যেকটা সংকটকে কাটিয়ে মানুষ এগিয়ে চলছে, যুগ থেকে যুগান্তরে, নতুন প্রাণ থেকে আরেক প্রাণে। কারণ আন্দোলনের ভাষা মর্মরিত হচ্ছে পাতায় পাতায় এবং আমাদের এই চিরায়ত ধারায়। তাই অন্য কিছু পারতেই হবে, সেখানেই আমাদের জয়, সেখানেই আমাদের ভালোবাসা, সেটাই আমাদের আশ্রয় এবং অবলম্বন। এবার আমি একটু তোমাদের কি জাতীয় প্রশ্ন আসছে, তোমরা তো ফার্স্ট সেমিস্টার দিয়ে দিয়েছো, তা একবার ঠিক থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের মতোই প্রশ্নের বিভাজন থাকবে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, তারপরে শূন্যস্থান পূরণ থাকবে, দুটো স্তম্ভ সাজিয়ে নিয়ে সঠিক বিকল্পটি লিখতে হবে, সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি লিখতে হবে, আর ঘটনা ক্রম অনুযায়ী সাজাতে হবে। এবার আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে নিবিড় পাঠ তোমাদের কিন্তু, যেহেতু সবই এমসিকিউ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, তাই যত কবিতাটা পড়বে তত কবিতার রসাস্বাদন হবে, তত যেমন ভালো লাগা জন্মাবে কবি এবং কাব্যের প্রতি, তত তোমাদের উত্তর করতেও সুবিধা হবে। তাই প্রত্যেকটা লাইন বারবার পড়বে এবং কবিতাটিকে একাধিকবার নিবিড় পাঠ করবে। হ্যাঁ, এছাড়া কিন্তু ভালো নম্বর পাওয়ার উপায় নেই। আমার মনে হয় কবিতাটি তোমরা সকলে বুঝতে পেরেছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।